কি ভাবছেন এত সকালে উঠলাম কেন? দাঁড়ান, কারণটা বলছি। কিন্তু তার আগে বলুন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। এটা গত মাসের ঘটনা, গত মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ 25শে নভেম্বর। ঠিক ছিল যে সকাল সকাল আমরা একটু বেরোবো বলতে দুদিনের জন্য কলকাতার বাইরে যাব। এটাও ঠিক ছিল যে আমাদের বাড়ি থেকে অন্তত সকাল 9টার সময় বেরোতে হবে, কারণ আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। তো সেই কথা মতো আমি সকাল 4টেতে ঘুম থেকে উঠে আমার দৈনন্দিন যে সমস্ত কাজ সেগুলো সারতে আরম্ভ করেছিলাম। কিন্তু তখনও জানতাম না যে 9টা কেন, তারও পরে আমাদের বেরোনোটা অ্যাকচুয়ালি শিডিউলড হয়ে আছে। সকালবেলা উঠে ঠাকুর ঘরের কাজকর্ম করে, সবার আগে স্নান করে তারপরে ঠাকুর ঘরের কাজকর্ম করে আমার গাছগুলোকে তার ঠিকঠাক মতো জল টল দিয়ে বারান্দা পরিষ্কার করে আমি তো রেডি হয়ে বসে আছি, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের তখনও রেডি হওয়া তো দূরের কথা, তারা কেউ কেউ তখনও ঘুম থেকেই ওঠেনি। তাই স্বভাবতই সকালবেলা একটু মন কষাকষি হলো, এরকম জানলে পরে তো আমিও আসতাম না। এই দেখুন আমরা যাচ্ছি কোথায়, কলকাতা থেকে সিধে মাসানজোর। অবশেষে 10:45 নাগাদ আমরা বাড়ি থেকে বেরোলাম। তো কিন্তু আমরা সাধারণত কোথাও যাওয়ার আগে তো একবার মায়ের কাছ থেকে মাকে দর্শন করে তার অনুমতি নিয়েই যাই। সুতরাং সকালবেলা চলে এলাম লেক কালীবাড়ি মাকে দর্শন করতে। আর এই আমাদের মা। সকাল সকাল সেদিনকে মন্দিরে মাফ করবেন, ভক্তদের সমাগমও ছিল বেশ চোখে পড়ার মতো। তারপর এক জায়গায় সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা রওনা দিলাম। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ম্যাসাঞ্জোর। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ম্যাসাঞ্জোরের একটা ইকো কটেজ সেটা খুব নজর কেড়েছিল। একদম ম্যাসাঞ্জোর ড্যামের ধারে নিরিবিলি নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন ওই ইকো কটেজ দেখেই আমি তার মোটামুটি ভালোবাসায় পড়ে গেছি। সঙ্গে সঙ্গে বউকে জিজ্ঞেস করেছিলাম যে যাবেন, ও এক কথায় রাজি হয়ে গেছিল। আসলে আমরা দুজনেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি এবং সেই সব জায়গাতেই যেতে পছন্দ করি যেগুলো মোটামুটি কমফোর্টেবলি ঘোরা যায় এবং থাকাও যায়। আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা খুব একটা ভালো লাগে না। আর আমরা এখন তো বয়স হয়ে গেছে, তাই মোটামুটি মনে হয় যে যেখানে গেলে অন্তত একটু ঠিকঠাকভাবে থাকা যাবে, একটু নিরিবিলিতে থাকা যাবে, সেই সব জায়গায় আমাদের বেশি আকর্ষণ করে। এই দেখুন বর্ধমান পার হয়ে আমরা এখন একটা জঙ্গলের মতো রাস্তা দিয়ে চলছি। মোটামুটি এখন ঘড়িতে সময় ছিল তখন এই 1:30-2 হবে। সবারই একটু খিদে পাচ্ছে। তো সামনেই একটা হোটেল আছে, যে হোটেলটাতে আমরা বরাবরই খাই। যাতায়াতের পথে আমরা যদি তারাপীঠ যাই বা বোলপুর যাই, যদি এই রাস্তা দিয়ে যাই, তাহলে ওইখানেই আমরা লাঞ্চটা সারি। চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি সেইখানে। আশেপাশে জঙ্গলগুলোতে দেখে মনে হলো যে এখনও এখানে ফলিং সিজনটা চালু হয়নি, অর্থাৎ পাতা ঝরার যে মরশুম সেটা এখনও চালু হয়নি। চারপাশ যথেষ্ট সবুজ এবং এই রাস্তায় যারা গেছেন তারা জানেন যে এই রাস্তায় একটা লং ড্রাইভ সত্যিই সবসময় বেশ আকর্ষণীয়। আর এই চলে এসেছি আমাদের দুপুরবেলার খাওয়ার জায়গায়। হোটেলটার নাম পারমিতা। এখানে খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল। একটা রোড সাইড ধাবা ঠিক বলা যাবে না এটাকে, কারণ এখানে মূলত বাঙালি খাবারই পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ফিশ থালি, আর সুস্মিতা আর তাতাই নিয়েছিল পোলাও আর মাটন। বাকিরা আমরা সবাই ফিশ থালি খেয়েছিলাম, কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে। মোটামুটি আরও 2 ঘন্টা মতো আমাদের চলতে হবে। তো সেই মতো আমরা সবাই চেষ্টা করছিলাম একটু হালকা ফুলকা খাবারই খাওয়ার। এখান থেকে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেজে গেল 3টে, 3:30।
আমরা ঠিক করেছিলাম যে আমরা মাসাঞ্জোর ইকো কটেজে পৌঁছে সানসেটটা দেখব। শুনেছি সানসেটের ভিউটা নাকি অসাধারণ, কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে যে আমাদের পৌঁছতে পৌঁছতে ওখানে সন্ধে হয়ে যাবে। আমাদের রাস্তাতেই সানসেটটা দেখে নিতে হবে। সে যাই হোক, আর এত সকালে ঘুম থেকে ওঠার ফলে মনে হচ্ছিল যে রাস্তা যেন শেষই হচ্ছে না। কিন্তু এই যে আমরা এখন মোটামুটি বাংলা ছেড়ে আমরা চলে এসেছি ইয়েতে, আপনার দুমকা জেলাতে আমরা ঢুকে পড়বো আর খানিকক্ষণের মধ্যেই। আর এই দেখুন, যা বলেছিলাম, রাস্তাতেই সূর্যদেব পাটে বসলেন, আমাদের আর মাসাঞ্জোর যাওয়ার সুযোগটুকু দিলেন না। তো এখানে সূর্যদেবের দোষ নেই, দোষ তো আমাদেরই, আমরাই ঠিকঠাক মতো বাড়ি থেকে বেরোতে পারিনি। আর ঝাড়খণ্ড, জানেন তো, ঝাড়খণ্ডের ব্যাপারে আমি একটা অদ্ভুত কথা কিছুদিন আগে পড়ছিলাম, এক সোশ্যাল মিডিয়াতেই পড়ছিলাম। মানে ন্যাশনাল জিওগ্রাফির একটা ফিচার্সে সেখানে লেখা ছিল যে পৃথিবীতে প্রথম যখন স্থলভাগ তৈরি হয়, যেসব প্রাচীন স্থলভাগগুলো রয়েছে এখনও পৃথিবীতে, যেটা সেই সময় তৈরি হয়েছিল, তাদের মধ্যে ঝাড়খণ্ড একটা। ঝাড়খণ্ড ভারতবর্ষের তো বটেই, এমনকি সারা পৃথিবীর অন্যতম প্রাচীন স্থলভাগগুলির একটি। যদিও ছোটোবেলা থেকে আমরা ভূগোল বইতে পড়ে এসেছি যে এই অঞ্চলটি মালভূমি অঞ্চল, মালভূমি বা মালভূমির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলো এইখানকার এ জায়গাগুলোতে দেখা যায়। কিন্তু যেতে যেতে মনে হলো যে না, এখানেও বেশ চাষাবাদ হয়। চারপাশে কিছু কিছু জায়গায় দেখলাম ধান কেটে রাখা হয়েছে, কিছু কিছু জায়গায় ধান অলরেডি কাটা হয়ে গেছে। শীতের ফসলে সেরকম তোড়জোড় দেখলাম না, কারণ এই সময় যদি আপনি বর্ধমান যান তাহলে দেখবেন যে ধান কেটে নেওয়ার পর সেখানে আলুর চাষ হচ্ছে, কিন্তু এখানে কোথাও আমি আলুর চাষ হতে দেখলাম না। বোধহয় এখানকার মাটিতে আলুটা ভালো হয় না। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তবুও এখন গুগল ম্যাপ বলছে যে এখনও আরও 40-45 মিনিট আমাদের ড্রাইভ করতে হবে। সে যাই হোক, আমার মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ থাকবো তো মোটে 2 রাত। তার মধ্যে ভেবেছিলাম যে আজকের বিকেলটা ওখানে গিয়েই এনজয় করব সবাই মিলে, কিন্তু সেটা আর হলো না। এখন কাউকে দোষ দিয়ে লাভ নেই, সবাই মিলে ঘুরতে যাওয়া বা বেরোচ্ছি যখন, তখন সবার স্বাচ্ছন্দ্যটা একটু দেখে নেওয়াই দরকার। তবু আমার মনে হয় যে বহু দূর যদি আপনি কোথাও যান বা যেখানে আপনাকে 6-7 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে, সেখানে সাধারণত একটু ভোরে বেরোনোটাই ভালো। আর বিশেষ করে শীতকালে, কারণ এখানে বিকেলের দিকে অর্থাৎ 4টে বাজার পর থেকেই কিন্তু কুয়াশার একটা প্রাদুর্ভাব দেখা যায়। আমার মনে আছে আমরা একবার রাত্রিবেলা এই শীতের সময় কলকাতা থেকে পুরী যাচ্ছিলাম। বিশ্বাস করবেন না, আমরা যখন মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা ক্রস করে, অর্থাৎ খড়গপুর ক্রস করে আমরা যখন জলেশ্বরে পৌঁছেছি, পুরো জিরো ভিজিবিলিটি হয়ে গেছিলো সমস্ত রাস্তাঘাট, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই দেখুন, সামনেই ওই আমাদের ডাইরেকশন বোর্ডটা জানান দিচ্ছে যে আমরা দুমকা জেলাতে প্রবেশ করছি। ঝাড়খণ্ড সরকার আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে একটা জিনিস কি জানেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে এত মানে কি বলবো মনোমুগ্ধকর, সেটা এখানে না গেলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমি বহু আগে, অনেক ছোটোবেলায় যখন ক্লাস 1-এ পড়ি, ধরুন আজ থেকে সেটা কত, এই 45 বছর তো হবেই, যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি বাবা মার সঙ্গে একবার মধুপুর বেড়াতে গেছিলাম। জীবনে প্রথম আমার সেই বাইরে যাওয়া, মানে সেই বেড়ানোর স্মৃতি আজও আমার মনের মধ্যে অমলিন হয়ে আছে। সেখানে আমরা একটা ভাড়া বাড়িতে ছিলাম, 15 দিনের মতো ছিলাম, কিন্তু এত আনন্দে কেটেছিল সে আর বলার নয়। আজকাল বাইরে বেরিয়ে অনেক দামি হোটেলে থাকি, দামি দামি জায়গায় থাকি, কিন্তু সেই আনন্দটা কোথাও পাই না। চলুন আমরা এখন মোটামুটি ব্যারেজের যে রাস্তাটা সেটার মধ্যে ঢুকে পড়ব। এই ঢুকেও পড়ছি আস্তে আস্তে। সামনেই ম্যাসাঞ্জোর ড্যাম,
এই ম্যাসেঞ্জর ড্যামে আমরা আগামীকাল অর্থাৎ 26 তারিখ পুরো দিনটাই থাকবো এবং পুরো দিনটা আপনাদেরও সঙ্গে রাখবো। আর এই যে ড্যাম, এখানে সবসময় একটা ট্যুরিস্টদের ভিড় লেগে থাকে। আর এটা ছাড়িয়ে চলে যেতে হবে ইকো কটেজটায়, এটা ছাড়িয়ে আরও বেশ খানিকটা, মানে ওই 5 মিনিট পাঁচেকের রাস্তা আর কি। এখানে বিকেলবেলা এখানকার স্থানীয় লোকেরাও যেমন বেড়াতে আসেন, তেমনি যারা ট্যুরিস্ট আসেন তারাও আসেন। সাধারণত আমরা সপ্তাহের মাঝখানে গেছিলাম, তো সেই জন্য ট্যুরিস্টের অত ভিড় ছিল না। আর এই যে ধীরে ধীরে আমরা ইকো কটেজের রাস্তাটাতে ঢুকে পড়লাম, এটা একটা প্রাইভেট রোড, রাস্তা না বলে এটাকে একটা কি বলবো, একটা গলিপথ বলাই ভালো। যাই হোক, এই রাস্তার শেষ প্রান্তেই হচ্ছে আমাদের কটেজ। এটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটা প্রচেষ্টা, খুব সুন্দর একটি প্রয়াস। এবং 2025 জানুয়ারি মাসে এটার উদ্বোধন হয়, এখানকার মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন। এবং সত্যি কথা বলতে কি, এখানকার সিকিউরিটি এবং এখানকার মেনটেনেন্স এক কথায় অনবদ্য। এখানে যদিও আপনি নেটে সেরকম সুযোগ সুবিধে পাবেন না, আমার কিন্তু একদিক দিয়ে বেশ ভালোই হয়েছিল, কারণ অফিসের কোনো কল রিসিভ করতে হচ্ছিল না। একটা নির্ভেজাল ছুটির আনন্দও আমি উপভোগ করেছিলাম এখানে। আর এই যে সিকিউরিটি তে যারা আছেন তারা আমাদের দরজা খুলে দিলেন আমাদের সমস্ত ডিটেলস নেওয়ার পর। আর এইখান থেকে শুরু হচ্ছে কটেজ। এই সামনে যে কটেজ দুটো দেখছেন, এটা কিন্তু সাধারণের জন্য নয়। সাধারণত সরকারি অফিসাররা যখন এখানে আসেন কোনো কাজে, যদি দরকার পড়ে তাদের রাত্রে থাকার, তারা এই কটেজগুলো ব্যবহার করেন। এইগুলো সাধারণত জনসাধারণকে ভাড়া দেওয়া হয় না। আর এই হচ্ছে কটেজের ভেতরকার অবস্থা। এখানে সোজা রাস্তা চলে গেছে এনাদের রিসেপশন কাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটা একেবারে লেকের ধারে। আর এই হচ্ছে এখানকার রাস্তা। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সমস্ত কটেজগুলো কিন্তু কাঠের তৈরি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভেতরে ধূমপান কিংবা কোনো তামাকজাত জিনিসপত্র খাওয়া যায় না, মদ্যপান তো নয়। সুতরাং যারা মনে করেন যে বাইরে গেলে পরে একটু শৃঙ্খল হতে হয়, তাদের কাছে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণভাবেই প্রহিবিটেড। এখানে এখন আপাতত থাকার মতো 6টা কটেজ আছে। 6টা কটেজ ওনারা ভাড়া দেন। আমরা নিজেরাই 3টে কটেজ বুক করেছিলাম, কারণ আমরা ছিলাম 7 জন। আর এখানে আরও একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আলাদা করে ড্রাইভার্স অ্যাকোমোডেশন বলে কিছু নেই। অর্থাৎ আপনি যদি এখানে যান গাড়ি নিয়ে, তবে গাড়িটা যদি কোনো ড্রাইভার চালান, তার কিন্তু আলাদা থাকার ব্যবস্থা এরা করে দিতে পারবেন না, আপনাদের সঙ্গেই তাকে রাখতে হবে। আর এই হচ্ছে একটা কটেজের ভিতরকার অবস্থা। একটা বেশ বড় ঘর, সেখানে টিভি আছে, চা বানানোর সরঞ্জাম রয়েছে, বসার জায়গা রয়েছে এবং একটি বড় কিং সাইজের খাট রয়েছে। ইন্টারকমে সুযোগ সুবিধে রয়েছে, রুম হিটার রয়েছে, এখানে ঘরের মধ্যে এক্সস্ট ফ্যানও রয়েছে, প্লাস আপনি চাইলে এসিও চালাতে পারেন, পাখাও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাকই পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। গিজারের ব্যবস্থা রয়েছে, 24 ঘন্টায় আপনি গরম জল পেতে পারবেন এবং সেটা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যান্য জায়গার মতো বা অন্যান্য হোটেলের মতো সেন্ট্রালি কন্ট্রোল নয়। একটা পরিষ্কার ওয়াশ বেসিন, এখানে একটা আয়না রয়েছে বেশ বড়, এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা সেই জায়গাটাতে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এখানকার বারান্দা। চলুন একবার বারান্দাতে গিয়ে দাঁড়াই, যদিও চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। দেখুন, পুরো ম্যাসাঞ্জোর ড্যামের ওপর আধার নেমে এসছে আস্তে আস্তে, তবুও সূর্যের একটা রক্তিমাভা এখনো দেখা যাচ্ছে, আলো জ্বলে উঠেছে ভেতরে। এই বারান্দাতে যদি বসে থাকা যায় না, তাহলে সারাটা দিন কেটে যাবে, কোথা দিয়ে যে কেটে যাবে টেরও পাবেন না। বুবু এখানে দাঁড়িয়ে পড়েছে বারান্দায়, ওর কাছে এই বারান্দাটা একটা দারুণ আকর্ষণের জায়গা ছিল, ইভেন আমার কাছেও। ভীষণ এনজয় করেছি, সকালের চা, বিকেলের কফি,
সাংঘাতিক এনজয় করেছি এই বারান্দায় বসে। হাতে যদি দুদিনে ছুটি থাকে না, তাহলে অনায়াসে আপনারা চলে যেতে পারেন। আর রুম ভাড়াও বেশি না। এই যে এক একটা কটেজ দেখছেন, এক একটা কটেজের ভাড়া হচ্ছে 2500 টাকা। এখানে দুজন থাকা যাবে। যদি দুজনের জায়গায় তিনজন থাকতে হয়, এই যে খাটটা রয়েছে, এই খাটটার মধ্যে তিনজন অনায়াসে শোয়া যায়। যদি তিনজন মিলে থাকতে হয় তাহলে 500 টাকা এক্সট্রা চার্জেস দিতে হবে। আর এই হচ্ছে এখানকার ডাইনিং হল। আর আরেকটা কথাও মাথায় রাখার, সেটা হচ্ছে এখানকার যে মেনু কার্ডটি আছে, ডাইনিং হলের যে মেনু কার্ডটি আছে, সেটি কিন্তু খুবই সাধারণ। অর্থাৎ ভাত, ডাল, তরকারি, সাধারণ যে ভাজা থাকে সেগুলো, অমলেট, ডিমের কারি, চিকেন কারি, এইসবই পাওয়া যায়। মাটন দেখলাম না। আর মাছটা যখন ওনারা পান তখন করেন, সেটা ডিপেন্ড করছে অ্যাভেলেবিলিটির ওপরে। আর এই হচ্ছে রাত্রে ম্যাসাঞ্জোর ড্যামের সৌন্দর্য। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই, কিচ্ছু নেই। আমার এই জিনিসটা বড্ড বেশি ভালো লেগেছিল। যাই হোক, আমরা আরও একদিন থাকবো। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।